বন্ধুরা, বেহায়া, নির্লজ্জ নাকি দোকান কাটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং প্রশাসন সম্বন্ধে ঠিক কোন বিশেষণটা উপযুক্ত সেটা নিয়ে জনমানুষের তীব্র চর্চা শুরু হয়ে গেছে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় নেতারা একাধিক দুর্নীতিতে যুক্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রশাসনটা চালাতে পারছেন না, চালাচ্ছে কোর্ট। কেননা এই সরকার এবং এই দল এতখানি ব্যর্থ এবং অপদার্থভাবে নিজেদেরকে প্রমাণিত করেছে এবং গায়ের জোরে দমন পীড়নের মাধ্যমে সাধারণ মানুষের তাদের সাংবিধানিক অধিকার কাড়ার চেষ্টা করেছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দল সকলকেই আদালতে শরণাপন্ন হতে হচ্ছে। কেননা এই সরকার এবং এই দল এখানে শাসকের আইন চালাতে চায়, তাই আইনের শাসন পেতে প্রত্যেকবার আদালতে যেতে হয় এবং সেই আদালতে গেলে দেখা যায় যে যিনি গেছেন বা সরকার হিসেবে যখন রাজ্য সরকার গেছে তখন তাদের গালে আইনের ঠাস ঠাস করে শুধু থাপ্পড় পড়ছে। এবার প্রত্যেকবার এই জায়গাটায় ধাক্কা খাওয়ার পর নির্লজ্জের মতো এই দলের লোকেরা এবং এই সরকারের লোকেরা বলে যে আমরা এই কোর্ট সম্বন্ধে কিছু বলছি না, বিচারপতিদের সম্বন্ধে কিছু বলছি না, কিন্তু রায় নিয়ে বলছি। আর সেই রায়টা নিয়ে বলতে গিয়ে বলছেন যে বিজেপি অফিস থেকে যে রায়টা লিখে দিচ্ছে সেই রায়টাই নাকি কোর্ট দিয়ে দিচ্ছে, বিচার নাকি হচ্ছে না। অথচ অদ্ভুত ব্যাপার হচ্ছে তারা যে দুর্নীতি করেছে, তারা যে অনিয়ম করেছে, তারা যে দমন পীড়ন চালাচ্ছে, এটা জলের মতো স্পষ্ট। আর তাই মামলায় প্রত্যেকবার হার হচ্ছে। এখন এই অবস্থায় আদালতের মুখাপেক্ষী হয়ে সরকারকে চালাতে হচ্ছে, কেননা সরকার খেলা মেলা মৎস্যবে ব্যস্ত। আর সেই জায়গা থেকে সাধারণ মানুষের যেটা পাওয়ার কথা, যেটা উন্নয়নের জন্য সত্যি সত্যিই সরকারের করার দরকার, সেই জায়গাটা সরকার ভুলে গেছে। আর সেই জন্য একদম দিগ্ভ্রান্তপুরের প্রতীক লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে এবং সরকারকে। কিন্তু বারবার যে জিনিসটা দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে গিয়ে অদ্ভুত এক কায়দায় এই সরকার এবং এই দলের নেতারা বেঁচে যাচ্ছেন। না না, এই জন্য নয় যে কলকাতা হাইকোর্টে যে বিচারটা হচ্ছে সেই বিচারটা ভুল আর সুপ্রিম কোর্টে গিয়ে সেটা রেকটিফাই হচ্ছে। সুপ্রিম কোর্টে চন্দ্রচূড় প্রধান বিচারপতি যিনি রয়েছেন তার নেতৃত্বে এক অদ্ভুত খেলা হচ্ছে। রাজ্যের শাসক দল বা শাসক দলের যে নেতা যার বিরুদ্ধে অভিযোগ, তাদের হয়ে লড়াই করছেন কপিল সিব্বল বা অভিষেক মনু সিংভি। আর তারপর ওই চন্দ্রচূড়ের সুপ্রিম কোর্টে সেই মামলাগুলো অদ্ভুতভাবে শুনানি না হয়ে ডিফার্ড হয়ে যাচ্ছে, একটা দূরের ডেট দিয়ে দেওয়া হচ্ছে। আর সেই জন্য এই সরকার এখনও জাঁকিয়ে বসে আছে। এত কিছু কথা বলছি, গৌরচন্দ্রিকা করছি, তার কারণ হচ্ছে আস্তে আস্তে কোর্টও কিন্তু বুঝতে পারছে যে এই সরকার এবং এই শাসক দল কতখানি ভ্রষ্ট, এবং সেই জন্য এই সরকারের কোনো মামলা এলে এই দলের কোনো নেতারা গেলে তেলে বেগুনে জ্বলে যাচ্ছে কলকাতা হাইকোর্ট, এবং তার রেশ, তার আঁচ সুপ্রিম কোর্ট অবধি পড়ছে। ফলে সুপ্রিম কোর্ট ওই যে আইনের ফাঁক কোলে ডেটটাকে ডিফার করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বাঁচানোর যে আপ্রাণ চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে, সেই জায়গা থেকে, সেই স্টান্স থেকে সুপ্রিম কোর্টও কি এবার সরে আসছে? একাধিক উদাহরণ দেখা যাচ্ছে এবং সেই জন্যই প্রশ্ন উঠছে যে যে চন্দ্রবাবার পায়ে পড়ে বাঁচানোর চেষ্টা করছেন নিজেদের, সেই চন্দ্রবাবাও কি এবার হাত তুলে নিচ্ছেন? কেননা তিনিও বুঝতে পারছেন আইনের যে গণ্ডি রয়েছে সেখানে তিনিও অনিয়ম করে ফেলছেন। এইভাবে আর এই সরকারটাকে বা এই দলের কোনো নেতানেত্রীকে বাঁচানোর আর কোনো জায়গা নেই। আর সেটা যদি সত্যিই হয়, এই সরকারটা টেকানোর মতো জায়গায় সত্যিই রয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী? সেটাই সবথেকে বড় প্রশ্ন। কেন এত কথা বলছি, বিস্তারিত ব্যাখ্যায় আসছি। আজকে কলকাতা হাইকোর্টে কী হলো, সুপ্রিম কোর্টে কী হলো এবং কিভাবে সেটা সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্ত বিড়ম্বনায় ফেলে দিল এবং তার বাঁচার যে শেষ জায়গাটা ছিল, রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার যে শেষ জায়গাটা ছিল, সেটাও কার্যত শেষ করে দিল। তারই পুরো ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আর জি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতি উত্তাল এবং সাধারণ মানুষ তাদের যে দিকি দিকি করে ক্ষোভের আগুনগুলো জমছিল সেটা কার্যত দাবানল হিসেবে সামনে নিয়ে এসছে এই কাণ্ডের পরে। ফলে শাসক দলের নাভিশ্বাস উঠে গেছে, তাদের যে বিদায় ঘণ্টা বেজে গেছে, রাজনৈতিকভাবে মৃত্যু ঘণ্টা বেজে গেছে, এটা তারা বুঝতে পারছে। তাই দমন পীড়নের মাধ্যমে ভয় দেখিয়ে এগুলোকে চুপ করানোর চেষ্টা করছে। প্রকাশ্যে হুমকি দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বলছে যে আমি কিন্তু এবার বদলার ব্যবস্থা করব, আমি এতদিন কিছু বলিনি, আমার বিরুদ্ধে যা খুশি বলছো। এবং তিনি বলছেন রাজ্যে রাজ্যে আগুন লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি। এমনই একটা জায়গায় চলে গেছে ভয়টা তৃণমূল কংগ্রেসের এবং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কিন্তু যাই হোক, যেটা হচ্ছে সাধারণ মানুষ তাতে দমার কোনো লক্ষণ দেখাচ্ছে না, এবং এই তৃণমূলের ভয়কে থোড়াই কেয়ার করি এই মনোভাব দেখিয়ে এই সরকারের প্রতি তাদের যে প্রতিবাদ প্রতিরোধ সেটা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে স্পষ্ট করে দিচ্ছে। আর তাই এই ক্ষোভটাকে আটকাবার জন্য, এই আন্দোলনগুলোর থেকে হাত থেকে বাঁচার জন্য, এবং নিজের সরকারটা যাতে পড়ে না যায়, যাদেরকে দুবেলা গাল না দিলে মমতা ব্যানার্জির ঘুম হয় না, সেই সেই কোর্টের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। বারবার করে যেটা বলা হচ্ছে যে একের পর এক ইস্যু আসছে, একের পর এক আন্দোলন হচ্ছে, আর সেটাকে স্তব্ধ করার জন্য কোর্টের কাছে গিয়ে আবেদন করা হচ্ছে। কখনো ওই নবান্ন অভিযান বন্ধ করে দিন, কখনো এই আন্দোলন করতে পারবে না, কখনো ধর্ণা করতে পারবে না বিজেপি, বন্ধ করতে পারবে না প্রধান বিরোধী দল বিজেপি। এই সব কথা তিনি কোর্টের কাছে গিয়ে বলছেন, এবং প্রত্যেকবার ওই ৮২ শিক্ষার থাপ্পড়টা মমতা প্রশাসনের গালে গিয়ে পড়ছে। তার সর্বশেষ সংযোজন আজকে হয়েছে। আপনারা জানেন যে বিজেপি প্রথমে এই নিয়ে আরজি করের সামনে সেখানে ধর্ণা দিতে চেয়েছিল, সেটা আটকে দিয়েছিল রাজ্য সরকার, পুলিশ পারমিশন দেয়নি। এবার এবার সেই জায়গা থেকে ফাইনালি হাইকোর্টের নির্দেশে সেখানে পেয়েছিল। এবার বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে তারা ডোরিনা ক্রসিং সেখানে গিয়ে আন্দোলন করবে, এবং সেটার জন্য ধর্ণামঞ্চ বাঁধবে। যথারীতি পুলিশ প্রশাসন আটকে দিয়েছে, কিন্তু কোর্টের রায়ে সেই জায়গাটায় বিজেপি করার চান্স পেয়েছে। এবার নতুন ফ্যাংরা শুরু করেছে। কলকাতা পুলিশ, রাজ্য সরকার সবাই মিলে গিয়ে বলছে ওখানে গিয়ে মেট্রোর গেট আটকে যাচ্ছে, ওখান থেকে সরাতে হবে, ওখানে করা যাবে না, 5 দিনের জায়গায় 2 দিন করতে হবে। পিসির বাড়ির এইসব আবদার নিয়ে সেখানে গেছে, এবং যাওয়ার পর ফাইনালি কোর্ট যেটা বলেছে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলা গিয়েছিল, তিনি বলেছেন যে আমি যদি মুখ খুলতে শুরু করি না, কি যে হবে আপনারা চিন্তাও করতে পারবেন না। এই ধরনের অন্যায় আবদার নিয়ে কেন আসেন? যেখানে হচ্ছে সেখানেই হবে। মানুষের ক্ষোভ রয়েছে, মানুষের রাগ রয়েছে, আপনাদের প্রশাসন ব্যর্থ, এই যে জায়গাগুলো আসছে, সেই জায়গায় নমনীয় ভাব দেখুন, মানুষের ক্ষোভের জায়গাটা বুঝুন, এবং সেই জায়গা থেকে মানুষকে প্রতিকার দিন। মানুষের কাজকে, মানুষের ক্ষোভকে আরও বাড়িয়ে দিচ্ছেন কেন আপনারা? একদম তুলোধনা করে ছেড়ে দিয়েছে। অর্থাৎ এবং এবং গতকাল যেটা, ওই গতকাল না, তার আগের দিন বোধহয় বন্ধ যেটা করতে চেয়েছিল বিজেপি, সেটাকে আটকাবার জন্য যেটা রাজ্য সরকার করেছিল, যিনি মামলা করেছিলেন এর আগে, জাস্টিস অমৃতা সিনহাকে সরাতে চেয়ে মামলা করেছিলেন, তার নাম শুনে রেগে গেছেন, এবং মামলা তো শোনেনি, 50,000 টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতি। এই যে জায়গাগুলো হচ্ছে, অর্থাৎ এই যে রাজ্য সরকার, এই যে শাসক দল, এরা অন্যায়ের চূড়ান্ত শিরোমণি, এইটা কোর্টও বুঝে গেছে, যে কারণে তাদের মামলা এইভাবে হচ্ছে। আবার এর আরেকটা ব্যাখ্যাও আইনজীবী মহলে পাচ্ছি, সেটা হচ্ছে যে বারে বারই এই শাসক দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে এই একদম শীর্ষ নেত্রী, তিনি মুখে বলেন যে আমি কোনো জাজকে কিছু বলছি না, কোর্টকে কিছু বলছি না, কিন্তু রায় নিয়ে তো বলতে পারি, আমি আইনজীবী, চোটের আইনজীবী। এত আইনজীবী যদি আপনি হন, রাজ্য সরকার তো প্রত্যেকটা মামলায় হারছে, যান না কোর্টে, যান না, গিয়ে রাজ্য সরকারকে জিতিয়ে আনুন না। আপনি যদি এত বড় আইনজীবী হয়ে থাকেন, যাই হোক, সেই আইনজীবী হিসেবে রায়ের তো আমি বিরোধিতা করতে পারি, কিন্তু তিনি এই আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে চূড়ান্ত চূড়ান্ত রকমের হেনস্থা করছেন, এবং সাধারণ মানুষকে উস্কে দিচ্ছেন যাতে কোর্টের বিরুদ্ধে তারা যায়, সেইখানে গিয়ে হাঙ্গামা করে। এতখানি অসভ্যতা চলছে, এবং তাদের দলের পন্থী যেসব আইনজীবীরা আছে, যে বিচারক তাদের এগেনস্টে রায় দেয়, তাদের এজলাস বন্ধ করে দেয়, এই যে জায়গাগুলো হয়, এটা মোটেই ভালোভাবে নিচ্ছে না বিচার ব্যবস্থা। এমনকি বিচারপতিদের ভয় দেখাবার জন্য তাদের পরিবারের সদস্যের, নিজের পুলিশ প্রশাসন, সিআইডি দিয়ে ভুয়ো কেসে তুলে নিয়ে যাওয়া, ভয় দেখানো, এবং তাদেরকে দিয়ে বিচারপতির বিরুদ্ধে বলিয়ে নেওয়া, এই যে জায়গাগুলো হচ্ছে, এগুলো তো অসম্ভব ক্ষিপ্ত কোর্ট। আর সেই জায়গাটায় বারবার মামলা হয়েছে যে এদের বিরুদ্ধে রুল জারি হোক, এদেরকে অ্যারেস্ট করানোর ব্যবস্থা করুক। এইভাবে কোর্টকে অপমান করছে। কোর্ট নিজের যে বৃহত্তর জায়গাটা রয়েছে, সেখানে এসব চুনোপুঁটির কথায় কোর্টের গায়ে আঁচ লাগবে, আইনের গায়ে আঁচ লাগবে, এই কথা বিশ্বাস করে না বলে তাদেরকে ছেড়ে রেখেছে। কিন্তু সেই জায়গাটায় যে এদের অ্যাটিচিউড, এদের কোর্ট সম্বন্ধে যে ভুল ভ্রান্তি ধারণা ছড়ানোর চেষ্টা, সেইটার শাস্তি এইভাবেই আসছে। রাজ্যের বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে, তাতে এইভাবেই কষিয়ে, কান মুলিয়ে সবকটা শেখাচ্ছে কোর্ট। এই জায়গাটাও কিন্তু আইনজীবীরা বিশ্বাস করছেন। এবার এটা তো গেল হাইকোর্টের ব্যাপার, মানে হাইকোর্টে এখন যে মামলায় রাজ্য সরকারের যাক, যদি খুব ফেভারেবল সিচুয়েশন না থাকে, রাজ্য সরকারের পক্ষে রায় যাওয়া কার্যত অসম্ভব। শাসক দলের যে নেতারা দুর্নীতির দায়ে যুক্ত, তারা জামিনের আবেদন করবে, এই মামলা থেকে রেহাইয়ের আর্জি করবে, সেই সব জায়গায় ছাড় পাওয়া কার্যত কঠিন। এটা কলকাতা হাইকোর্টের একদম স্পষ্ট পিকচার হয়ে গেছে বলে আইনজীবী মহল বলছে।
কিন্তু সকলেরই বক্তব্য এখানে যা হওয়ার হচ্ছে, কিন্তু সেই সমস্ত মামলা সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টে গিয়ে কোনো বিচার হচ্ছে না। যেটা হচ্ছে, এই মামলাগুলোর ডেটগুলোকে ডিফার করিয়ে দেওয়া হচ্ছে। যেমন ডিএ মামলাই ধরুন, কতবার পিছিয়েছে, এবং শেষ যেটা পিছিয়েছে প্রায় 7-8 মাস পিছিয়ে দিয়ে সেটা চলে গেছে জানুয়ারি 2025-এ। এবং এইভাবেই মমতা সরকারকে রিলিফ দিচ্ছে সুপ্রিম কোর্ট, বিচারের নামে অবিচার করছে, এই দাবি কিন্তু উঠছে। এবং একটা মামলাও হাইকোর্টে যে জাজমেন্ট হয়েছে তার এগেনস্টে গিয়ে সুপ্রিম কোর্ট বলতে পারছে না যে ভুল জাজমেন্ট হয়েছে, সঠিক বিচার হয়নি, পুরো রায় ঘুরিয়ে দিচ্ছি। শুধুমাত্র এই সময় দিয়ে এই সরকারটাকে কোরামিন দিয়ে বাঁচিয়ে রাখার মতো সুপ্রিম কোর্ট করে যাচ্ছে। ফলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ভূমিকা নিয়েও কিন্তু সাধারণ জনমানুষের প্রশ্ন উঠে যাচ্ছে। আর এই জায়গা থেকেই কিন্তু খেলাটা ঘুরছে। তিনিও বুঝছেন এটা দীর্ঘদিন চালালে অবস্থা খারাপ হবে। আর সেই জন্যই এই যে টাইম কিলিংয়ের খেলা, সেটাও কি সুপ্রিম কোর্টে বন্ধ হতে চলেছে? কেন বলছি? কেননা আপনারা জানেন ওই যে ওবিসি সার্টিফিকেট নিয়ে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট যেটা এই তৃণমূল আমলে ভুয়োভাবে দেওয়া হয়েছে, অন্যায়ভাবে দেওয়া হয়েছে, সেই জায়গাটা ক্যান্সেল হয়ে গিয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই নিয়ে যথারীতি রাজ্য সরকার চলে গেছে সুপ্রিম কোর্টে, এবং সেখানে টাইম ডিফার হচ্ছিল করে এই 27 তারিখ যেদিনকে নবান্ন অভিযান ছিল, সেদিনকে কিন্তু সেই মামলাটার একটা হিয়ারিং ছিল। যথারীতি রাজ্যের আইনজীবী কপিল সিব্বল গিয়ে বলেন যে আমাদের এর উত্তর দিতে আরও সময় লাগবে, অনেক কথা তিনি বলেন টলেন। তো সুপ্রিম কোর্ট তখন বলে যে ঠিক আছে, সময় যখন চাইছো আমরা দিচ্ছি, কিন্তু 1 সপ্তাহ। আবার 1 সপ্তাহ বাদে এর শুনানিটা হবে। অর্থাৎ এর আগে সুপ্রিম কোর্টের যেটা স্টান্স ছিল যে এরকম রাজ্য সরকার পিসির বাড়ির আবদার নিয়ে যেত, সেটাকে 2 মাস, 3 মাস, 6 মাস, 8 মাস, 9 মাস পিছিয়ে দিত, সেই দিকে কিন্তু আর হাঁটছে না। কেননা সুপ্রিম কোর্টও মানুষের ক্রোধটা বুঝতে পারছে। এইভাবে ডিফার করে একটা আপাদমস্তক দুর্নীতি এবং অন্যায়ে ডুবে থাকা সরকার বলে যেটা জনমানসে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই সরকার সঠিক করছে কি করছে না সেটা বিচার করে দেখার দরকার আছে। কিন্তু বিচার না করে শুধু টাইম ডিফার করলে সুপ্রিম কোর্টের উপর মানুষের আস্থা চলে যাবে, এবং তার দায় থেকে এই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নিজেকে বাঁচাতে পারবেন না। এবং সবথেকে বড় কথা যে এই প্রধান বিচারপতি কিন্তু নভেম্বর মাসে রিটায়ার করে যাচ্ছেন। তারপর যদি দেখা যায় যিনি প্রধান বিচারপতি হবে, তিনি এই সমস্ত মামলাকে বুঝে ফাস্ট ট্র্যাকে নিয়ে আসেন এবং সেখানে রাজ্যের বিরুদ্ধে একের পর এক রায় যান, সারা ভারতবর্ষের কাছে প্রধান বিচারপতির কী ভূমিকা হয়ে যাবে বর্তমান প্রধান বিচারপতির, সেই জায়গাটাও কিন্তু চলে আসছে। ফলে সব দিকটা বুঝে এবার এই সরকারকে বাঁচাবার জন্য বিচার হোক, বিচারে এরা ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, যেটাই হোক সেটা প্রতিষ্ঠিত হোক, কিন্তু এই টাইম কিল করে টাইম পিছিয়ে দিয়ে বাঁচানোর চেষ্টা, এই জায়গা থেকে সুপ্রিম কোর্টও কিন্তু এবার সরে আসতে বাধ্য হচ্ছে। ফলে প্রশ্নটা উঠছে যে এই সরকার তো কোরামিন দিয়ে চলছিল, যতগুলো মামলা হয়েছে এদের বিরুদ্ধে সমস্ত কিছু হাইকোর্টে এদের বিরুদ্ধে গেছে, একমাত্র বাঁচার জায়গা ছিল সুপ্রিম কোর্ট। কেননা সুপ্রিম কোর্টে গেলে বিচার হবে না, মামলার ডেটগুলো পিছিয়ে যাবে এবং এরা বেঁচে থাকবে। এখন সুপ্রিম কোর্টও যদি চাপে পড়ে সেই জায়গা থেকে পিছিয়ে আসে আর ডেটগুলো না পিছোয়, সত্যি সেখানে হিয়ারিংগুলো স্টার্ট হয় এবং সেখানে একের পর এক মামলায় হার হতে শুরু করে, তখন তখন সরকারটা কোথায় থাকবে? বেশি কিছু নয়, যদি ডিএ মামলার রায়টাই হয়ে যায়, যদিও সেটা 2025-এর জানুয়ারিতে হওয়ার কথা আছে, কিন্তু সেখানে যদি রায় হয়ে যায় যে না ডিএ মিটিয়ে দাও, কেননা সব জায়গাতেই সেটা হয়েছে, ডিএ মিটিয়ে দাও, তুমি ডিএ মারা সরকার, ডিএটাকে অন্যায়ভাবে মেরে রেখে দিয়েছো, এটা প্রমাণিত হয়ে গেছে, তুমি ডিএটা দিয়ে দাও। শুধু সেই ডিএ দেওয়ার রায়টা যদি হয়ে যায় না, পরের দিন নবান্ন ছেড়ে পালিয়ে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। টাকাটা দেবে কোথা থেকে? ধার করে ধারের ঊর্ধ্বসীমা চলে গেছে, আর ধার করার কোনো জায়গা নেই। খেলা মেলা মোচ্ছব করে টাকা শেষ করে ফেলেছে। এই দুর্গাপুজোর 85,000 অনুদান, পরের বছর 1 লাখ দেবে। লক্ষ্মীর ভাণ্ডার করছে, ট্যাব কিনতে পয়সা, এই যে ভাতা ভিক্ষার রাজনীতি, যেটা আমার আপনার পয়সায় রাজ্যের ডেভেলপমেন্ট হওয়ার কথা, সেই জায়গায় একটা রাজনৈতিক দলের সরকার হয়ে ভোট কেনার প্রক্রিয়া করছে। সেই জায়গাগুলো বন্ধ হয়ে যাবে যদি ডিএ দিতে হয়। এবং শুধু তাই নয়, সেই সমস্ত কিছু বন্ধ করেও ডিএটা দিতে পারবে না। আর তার উপর যদি হয় বকেয়া ডিএ দিয়ে দাও, তাহলে তো আরও শেষ। আর যদি তার সঙ্গে বলে দেয় এরিয়ার দিয়ে দাও, কোথা থেকে দেবে ঈশ্বরই জানেন। সুতরাং সেই জায়গায় সরকারকে হাত তুলে দিতে হবে, আমরা মানবো না, কোর্টের রায় মানতে পারবো না। আর নতুন করে অন্য কোথাও যাওয়ার নেই। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ সব কিছু হয়ে গিয়ে এখন এসএলপি হয়ে আছে, ওই জায়গাটাই ছেড়ে দিন। ফলে কোর্টের রায় যখন মানবে না, কোর্টকে অর্ডার দিতে হবে বাধ্য হয়ে রাষ্ট্রপতিকে যে এই সরকার আমাদের রায় মানছে না, এদেরকে বরখাস্ত করো, রাষ্ট্রপতি শাসন জারি করো। এই জায়গায় চলে গেছে সরকারটা। সুতরাং একে তো হাইকোর্ট এই জায়গাটা বুঝে গেছে এবং এদের দেখলেই তেলে বেগুনে জ্বলে গেছে, এবং
সুপ্রিম কোর্টও বুঝে গেছে জনগণের চাপটা কি, তাদের আন্দোলনের চাপটা কি। সুপ্রিম কোর্টও কিন্তু ধীরে, ধীরে হাত তুলে নিতে শুরু করেছে। আর সেই জায়গা থেকেই প্রশ্ন হচ্ছে, সত্যিই কি এবার সুপ্রিম কোর্টের দয়ায় বেঁচে থাকা এই সরকারটা আর টেনে নিয়ে যেতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি লোকে যে দাবিটা করছে, দাবি ১, দফা ১, মমতার পদত্যাগ, সেটাও বলতে হবে না। নিজে থেকে সত্যি, সত্যিই এবার ছেড়ে দিয়ে চলে যাবেন যদি সত্যি, সত্যি সুপ্রিম কোর্টের ওই রায়গুলো আসতে শুরু করে? কি বলবেন বন্ধুরা কোর্টের এই স্টান্স নিয়ে এবং সুপ্রিম কোর্টের এই ভোলবদল নিয়ে? সত্যিই কি সময়টা খারাপ যাচ্ছে এবং শেষ অবধি ছেড়ে পালাতে হবে মমতা ব্যানার্জিকে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।